আচ্ছা, একটা কথা বলছিলাম যে আফনান ভাই, বাঁশির সঙ্গে কি প্যারানর্মাল বা জিনের কোনো সম্পর্ক আছে কিনা? আমি আপনাকে শুটিং শুরুতে বলছিলাম যে আমি একজনকে আবিষ্কার করেছিলাম, সে খুব ভালো বাঁশি বাজায়, আমি তাকে তার ট্যালেন্ট হিসেবে নিয়েছিলাম, জানতাম না যে তার এই ধরনের কোনো সমস্যা আছে। বাট একটা পর্যায়ে গিয়ে আমি শুনলাম যে সে যখন তার একটা অভ্যাস ছিল মাঝরাতে বাসার ছাদে গিয়ে বাঁশি বাজানো, এবং তার পাশে নাকি বাঁশ বাগান ছিল, এরকম একটা বিষয়। সেখান থেকে নাকি তার সঙ্গে পরীর সংস্পর্শ আসে, এবং সেই পরীটা আসলে তাকে খুবইভাবে, মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে তাকে খুবভাবে বিরক্ত করে আর কি, এবং সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছে না এবং সুস্থ হতে পারছে না। বাঁশি সুর বা বাঁশির সঙ্গে প্যারানর্মাল বিষয়গুলো কি আসলে অন্তর্ভুক্তি আছে কোনো কিছু? আচ্ছা, এই বিষয়ে আমরা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বর্ণনা থেকে আসি যে উনি একবার বাঁশির সুর শুনেছিলেন। সুর শোনার সাথে সাথে ওনার এই যে দুই হাতের যেই শাহাদাত আঙ্গুলি এটা কানের মধ্যে দিয়েছিলেন, যাতে করে কোনোভাবেই বাঁশির সুর কানের মধ্যে না ঢোকে। আচ্ছা। তো এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারি যে বাঁশির সুরে এমন কিছু ফ্রিকোয়েন্সি আছে যেটা মানুষের উপর খুব ভালোভাবে প্রভাব বিস্তার করতে পারে এবং খুব বাজেভাবে প্রভাব বিস্তার করতে পারে। বাঁশির যেমন আমরা গানের কথা বলছিলাম, গানের স্কেল আছে, বিভিন্ন স্কেলে মানুষ গান গায়। আমি যদিও গান সম্পর্কে অবগত নই, তারপর মানে এটা আমি শুনেছি। দেখবেন যে এক একজন চড়া গলায় গান গাচ্ছে, আবার খুব কেউ স্কেল স্লো ভিন্ন হয়। গান গাচ্ছে আর কি। তো বাঁশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আছে। অনেক সময় হয় কি যে কিছু কিছু ফ্রিকোয়েন্সি এইগুলো সুপার ন্যাচারাল এন্টিটির সাথে কানেক্টেড হয়ে যায়, তখন এরা আকর্ষিত হয়ে চলে আসে। আচ্ছা। ওরা যদি একবার কানেক্টেড হয়ে যায়, যিনি বাঁশি বাজাচ্ছেন ওই ফ্রিকোয়েন্সি যদি উনি তুলেন বাঁশিতে, উনি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, যদি একবার ওই ফ্রিকোয়েন্সি উনি তুলে ফেলেন তাহলে সুপার ন্যাচারাল এন্টিটিগুলো কানেক্টেড হয়ে যায়, আর তখনই এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। যেমন আমরা হ্যামেলিনের বাঁশিওয়ালার ঘটনাটা, এটা আমরা জানি, ছোটবেলায় পড়েছি যে যিনি বাঁশি বাজিয়েছিলেন উনি কিন্তু একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি তুলেছিলেন, যেই ফ্রিকোয়েন্সিটা শুধু ইঁদুরগুলোকে আকর্ষণ করেছিল। এর পরের ঘটনাটা কি? পরের ঘটনায় দেখা গেল উনি বাঁশিতে এমন একটা ফ্রিকোয়েন্সি তুলেছিলেন যেটা ওই শহরের শুধু ছোট ছোট শিশুদেরকে আকর্ষণ করেছিল, শিশুদেরকে বিমোহিত করে এক মায়াজালে আবদ্ধ করে নিয়ে গিয়েছিল কোনো এক অজানা জায়গায়, যাদের আর সন্ধান পাওয়া যায় নাই। জার্মানির সেই হ্যামেলিন শহরটা এখনও আছে, সেখানে যে চার্চগুলো আছে, কোনো কোনো চার্চে সেই ঘটনা কিন্তু এখনও লিখিত আছে। তো এ থেকে বোঝা যায় যে বাঁশিতে যেই ফ্রিকোয়েন্সিগুলো তোলা হয় এটার সাথে সুপারন্যাচারাল এন্টিটিগুলোর একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। কালো কুকুর, কালো বিড়াল নিয়েও তো অনেক গল্প শুনি, এটাও কি সত্য? এটা জিনেরা, তারা তো তাদের আকার আকৃতি পরিবর্তন করতে পারে, যার কারণে ওরা অনেক সময় ওরা কুকুর, বিড়াল এই ধরনের আকৃতি ধারণ করে, সাপের আকৃতি ধারণ করে। এক একটা গোত্রের জিন তারা এক এক ধরনের আকৃতি ধারণ করতে পছন্দ করে। কিছু কিছু জিন থাকে তারা ম্যাক্সিমাম সময় সাপের আকৃতিতে থাকে, কিছু কিছু জিন আছে তারা কুকুরের আকৃতিতেই ম্যাক্সিমাম সময় থাকে, এমন কিছু কিছু জিন আছে যারা গরুর আকৃতিতে থাকে। আমাদের বাংলাদেশে এই ধরনের জিনগুলোকে গোদান বলা হয়। সিলেটি এলাকায় এটা আছে, তারপর পাহাড়ি এলাকাগুলোতে এটা অনেক ঘটনা শোনা যায়। এমনকি এক সমতল যে জায়গাগুলো আছে সেখানে এই ধরনের অনেক গোদানের ঘটনাগুলো অনেক শোনা যায়। আর এই গোদানের বিষয়টা কিন্তু আমি যে কয়েকটা ঘটনা পেয়েছি, এই একটা ঘটনা আমার কাছে খুবই অবাক লেগেছে যে এই যে গরুর আকৃতিতে থাকা জিনগুলো, এরা এদের বংশ বিস্তার করার জন্য গর্ভবতী নারীদের হেল্প নেয়। আচ্ছা, কি এরা একটা ধরনের? বিশেষ পদ্ধতিতে তারা প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন করে, গর্ভবতী নারীদের উপর প্রভাব বিস্তার করে, এভাবেই তারা কাজ করে যায় আর কি। তবে এই এর একদম ভেতরের বিষয়গুলো বলা খুব মুশকিল। যতটুকু ঘটনা পাই আর কি, সেই ঘটনার আলোকে যতটুকু অ্যানালাইসিস করি তার আলোকে আমি এতটুকু বলতে পারলাম আর কি।